80-র উপরে বয়স, তাকে ধরে আনলো এই জামাতের ষড়যন্ত্রে। এটা বলার কারণে জামালপুরে এক হিন্দু প্রতিবাদ করছে আমার বিরুদ্ধে। আপনি আমার ফেসবুক পোস্টে তো এখন ফেসবুকটা তো নাই, সে আমার সাথে বিতর্কে নামছে, কয় আমি নাকি মিথ্যা কথা বলতেছি। এই ষড়যন্ত্র করেছিল তখন জামাত বিএনপিকে দিয়ে। সে আবার লিখছে আমার বাড়ি তো জামালপুর সদর, মনে হয় যে জামালপুর সদরে থাকলে সব জানে, অন্য কেউ থাকলে অন্য কারো কেউ জানবে না। মানে চান্দের খবর নিতে গেলে চান্দে গিয়ে বাস করতে হবে। আমার বাড়ি হচ্ছে জামালপুর, এটা সে বুঝে ভুলে গেছে। মানে সে বুঝাইতে চাইছে যে তার বাড়ি সদরে, আমার বাড়ি সদরের নিচে, না জানে কি তার জানা নাই যে সদরে আমাদের সরিষাবাড়ি যে রাজনীতির মূল কেন্দ্র, এটা তার ধারণাই নেই। যাই হোক, জামালপুর কেন্দ্র সেন্টার নিয়ে চিন্তা করে না, সরিষাবাড়ির উপরে জামালপুরের রাজনীতির নিয়ন্ত্রণ অনেক কিছু নির্ভর করে। যাই হোক, যেটাই রেজাল্ট করিম হীরাকে, যিনি সাবেক এমপি মন্ত্রী ছিলেন বিএনপি আওয়ামী লীগের, তাকে যখন ধরে আনে ওই এত বয়স্ক তার স্ত্রী সহ, তাকে ভূমিপুষ থেকে কি যেন জমি রেজিস্ট্রি করতে গেছিল, তখন কি কারণে যেন, এটা নিয়ে আমরা কথা বলেছি সম্ভবত, এই ষড়যন্ত্র করেছিল, বিএনপির তখন খুশি হয়েছিল। আমি জানতাম বিএনপির সাথে লাগবে। আমি আবারও বলি, এমনকি বহু আগেও বলেছি যে একদিন এই দেশে বিএনপি নির্বাচনের শুধু তফসিল ঘোষণা করলে বিএনপি আর জামাতের যে মধুর প্রীতি, এই গাইঠে প্রীতি, এই প্রীতি কিন্তু আর থাকবে না। তো শেরপুরে একটা না, অনেক তো বেশি মরার কথা ছিল জামাতের। কারণ জামালপুরে জামাতের কোনো অস্তিত্ব নাই। লাথেউ স্টাইলে ব্রহ্মপুত্র নদী আর যমুনা নদীর তীরে ফেলানো উচিত। এই বদমাইশগুলো জামাতের এখানে 1500 কোটি টাকা পাবলিকের কাছ থেকে হাই হাই কোম্পানির মাধ্যমে নিয়ে নিছে। আপনি সার্চ দিলেই পাবেন, জামালপুর মাতারগঞ্জ লিখলেই পাবেন, জামালপুর লিখলেই পাবেন যারা কি কি করছে এই জামাতের। মানে হাই হাই কোম্পানিটা কি? হাই হাই কোম্পানি মানে যে ডেস্টিনির মতো কোম্পানি খুলে, ডেস্টিনি এগুলো তো এমএলএম জাতীয় যারা, এগুলো যেগুলো কোম্পানি চলে যায় ওগুলোকে হাই হাই কোম্পানি বলে। এই সমস্ত জামাতের নেতারা ওইখানে 3টা হাই হাই কোম্পানি নাম, আমার কি আলাকা বা আলাকসা, মানে সব ধর্মীয় নাম। যেমন ওই যে আলবদর নাম রাখছিল, যেমন ওই যে মানে হাই হাইটা একটু বুঝি, টাকা পয়সা নিয়ে যাদের মারে তারা বসে বসে হাই করে, হাই হাই করে যে হাই হাই আমার গেল। হাই হাই কোম্পানি মানে যারা মারে তারা তো মেরেই নেয়, যারা হাই হাই করে যেন হাই হাই কোম্পানি। এই হাই হাই কোম্পানি জামাতের 3টা কোম্পানি প্রায় 1500 কোটি টাকা মেরে দিচ্ছে। এটা নিয়ে দেখবেন লাগাতার মিছিল মিটিং হয়েছে, এবং আপনার চ্যানেল আপনি ওটা দেখাইছেন। তো ওই শেরপুরে আরো বেশি মার খাওয়ার কথা ছিল জামাতের। বিএনপির আমি বুঝি না জামাত প্রেমী এত, এরা মানে জামাত প্রেমের এত বুধ, এটা আওয়ামী লীগ হলে কি করতো না? মানে জামাতের এত বড় সাহস হয় কি করে শেরপুরের মতো জায়গায়, জামালপুরের মতো জায়গায় বিএনপির সাথে মারামারি করে? এই সাহসটা, এটা কিন্তু আজকার বিএনপি দিয়েছে, তার ফল তারা ভোগ করতেছে। এটা করতে হবে, কারণ এই সৈয়দ আশরাফের ভাষায় মৌলবাদী শক্তি কেবলমাত্র আওয়ামী লীগের শত্রু না, তার ভাষায় শুধু আওয়ামী লীগের শত্রু, আমার ভাষায় এটা বাংলাদেশের শত্রু, বিএনপির শত্রু, পুরো বাংলাদেশের শত্রু। আপনি দেখেন আজকে পাপিয়া কি বলছে, বিএনপির যে সাবেক এমপি এবং তার হাজব্যান্ড হারুনুর রশিদ এমপি প্রার্থী, জামাতের এই বিএনপির এমপি কিন্তু অত্যন্ত ধার্মিক মানুষ। দেখবেন সারাদিনই সংসদের দ্বারা কোরআনের আয়াত তেলাওয়াত করে টুপি মাথায় দেয়। তারপরও তার বিরুদ্ধে জামাত যে সমস্ত কথা বলতেছে, আজকে পাপিয়া কি বলছে, এই যে কিছু সৈয়দ আশরাফ পাপিয়া, তিনি বলেছেন যে তামাকে যেমন ক্ষতিকর, জামাতে ইসলামও তেমন ক্ষতিকর। একেবারে জামাতের শরীর একটা পিত্তি চলে গেছে এই কথা সময়ের সাথে। এই কথা তো সত্যি। তামাক না, আফিমের চেয়ে বেশি ক্ষতিকর হলো এই 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 জামাতের এই স্বাধীনতা বিরোধী শক্তি। এদের কিন্তু আশ্রয় প্রশ্রয় বিএনপি দিয়েছে, তাই তারা ভুক্তভোগী হবে, এটাই স্বাভাবিক। যেমন হেফাজতকে আজকারা দেওয়ার কারণে আওয়ামী লীগ ভুগতেছে না। আজকে দেখেন হেফাজত, জামাত কিন্তু বলে নাই শেখ হাসিনা ফাঁসি চাই, নাম নিয়ে বলে নাই, তারা বলছে আওয়ামী লীগের শাস্তি চাই হ্যান ত্যান। কিন্তু এই হেফাজত, যাকে গণজাগরণ মঞ্চ ভাঙ্গে আওয়ামী লীগ তাকে বুকে টেনে নিয়েছিল, এই হেফাজত কিন্তু এখন নাম ধরে বলে শেখ হাসিনা ফাঁসি চায়। আর আমরা যারা গণজাগরণ মঞ্চর কর্মী আছি, তারা কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে আমরা টোন হাই রাইজ করেছি, কথা পক্ষে বলতেছি। কিন্তু ওই যে হেফাজতকে 33 বিঘা জমি দেওয়া হয়েছে, যে হেফাজতকে আপনার হাসান মাহমুদ গলা নিয়ে প্রীতি করছে, গাইটে প্রীতি, যে হেফাজতকে শেখ হাসিনার দরজায় গিয়ে নিয়ে গেছেন, আওয়ামী লীগের সভানেত্রীর দরজায়, আওয়ামী লীগের দরজায়, সেই হেফাজত কিন্তু এখন শেখ হাসিনার ফাঁসি চায় নাম নিয়ে। কত বড় বেঈমানেরা! তো জামাত বলেন আর হেফাজত বলেন, মৌলবাদী শক্তি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু ছিল না। আমি বারবার বলি, মোল্লা আর মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু হইতে পারে না, 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 হতে পারে না। আমি জানি এই কথা শুনে আওয়ামী লীগের অনেক বন্ধু বান্ধব মনক্ষুণ্ণ হবে না আমার এই কথা শুনে। ভাই, আপনি আওয়ামী লীগের করেন, আপনার দায়িত্ব, আপনার যে এজেন্ডা, আপনি হয়তো এইভাবে বলবেন না। আমি তো ভাই কোনো দল করি না, আমাকে যা সত্য তা বলতে হবে, কারণ আমাকে জনগণের পক্ষে কথা বলতে। মোল্লা আর মিলিটারি কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, ভবিষ্যতে থাকবে না। আপনি দেখেছেন, তাই বলে সবাই না, আমি বলতেছি না যে 100% মোল্লা 100% মিলিটারি না, কিন্তু 90% বা 95% বাদ থাকলো হাতে গোনা।
এই হাতে গোনা কয়জন আর্মি, হাতে গোনা কয়জন মোল্লা হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু 95% মোল্লা মিলিটারি অবশ্যই আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। তার সর্বশেষ প্রমাণ দেখেছেন মেজর আখতারুজ্জামান, বিএনপির হুম। চেয়ারপারসন চেল চালায় জামাতে চলে গেছে, চেল চালায় জামাতে যোগ দিয়েছে। আবার তার আরেক, আপনি না করছেন এগুলো দেখাইছেন নাকি সুসুপ্ত পাঠক, যে তার আরেক পোলা গেছে কি হেফাজতে নাকি খেলাফতে, মানে সব মৌলবাদী দলে। মেজর জলিল চলে গেছিল, ভাই ওটা জামাত। মিলিটারিকে ইসলামীকরণের যে উদ্যোগ, এটি সর্বসমন্বয়ে হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ সবাই করেছে। এবং আওয়ামী লীগ কেন করলো আমি এটা বুঝি না, কারণ যত মৌলবাদী হবে ততই আওয়ামী লীগের বিরুদ্ধে যাবেই। কারণ আওয়ামী লীগরা তারা মনে করে পাকিস্তান ভাঙার জন্য মূল দায়ী, পেয়ারে পাকিস্তান ইসলামিক দেশ ভেঙে ফেলেছে, আওয়ামী লীগ ইসলামের শত্রু মনে করে, শেখ হাসিনা নাস্তিক মনে করে, এগুলো এগুলো তারা মনে করে। এটা আপনি কোনোদিন বুঝাইতে পারবেন না। মসজিদ বানায় জামাতেরা বিএনপিরই মুসলমান মনে করেন, আওয়ামী লীগের মনে করে। এটা আমরা আওয়ামী লীগের বন্ধুদের বুঝাইতে পারি না। এটাই হলো আমাদের চীনের দুঃখ। আমরা যে বুঝাই এত, আরে ভাই আমরা তো এমপি মন্ত্রী হবে না, আসাদুজ্জামান নুরুজাই আওয়ামী লীগের এমপি হবে না, বা সে মেয়র হবে না, মন্ত্রী হবে না, আমিও হব না। কারা হবে ভাই? আপনারাই হবেন। আমাদের এই কথায় যদি ইউনূস সরকারের পতন ঘটে, আওয়ামী লীগ ক্ষমতায় যায়, কথার কথা, আমাদের কথাই তো হবে না, সবার মূল্যতে হবে। কিন্তু কার লাভ হবে? ফায়দা তো আওয়ামী লীগের। আমরা কার বিরুদ্ধে বলতেছি? মৌলবাদী শক্তি কোনোদিনই আওয়ামী লীগের ঢাকিতে যাবে না। এটা আমি আওয়ামী লীগের লোকদের বুঝাইতে পারি না। এমনকি বিএনপিদেরও বুঝাইতে এখন কেমন লাগে, এই যে দেখেন মারামারি আরো হবে সামনে। 12 তারিখের পরে দেখবেন জামাত বিএনপির অনেকেই বলে না এরা আওয়ামী লীগের ভয়ে এরা এক হয়ে যাবে। না রে ভাই, ক্ষমতার দ্বন্দ্বে কি বাপ পোলাকে ছাড়ে না। সুলতান সুলেমান তার পোলারে মেরে ফেলছে, 2 পোলারে মেরে ফেলছে। সুলতান সুলেমানের দাদা তার বাপেরা মেরে ক্ষমতায় গেছে। আপনি গিয়াসুদ্দিন আজম শাহ, যার নামে মাজার আছে বাংলাদেশে, 17 ভাইয়ের চোখ অন্ধ করে দিছে। কেউ কাউকে ছাড় দেয় না। এই আওরঙ্গজেব যে এখন ভারতের মুসলমানদের জিন্দা পীর, বাপেরে বন্দি করছে, বোনের বিয়ে হইতে দেয় নাই, এবং 3 ভাইরে জবাই করছে, আরেক ভাই দাঁড়ার মাথা কাইটা বাপের খাবারের প্লেটে দিয়ে আসছে। এই হলো ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতা কেউ কাউকে ছাড়তে না। বাংলাদেশে আমরা দেখেছি পিতা পুত্রের বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা চাচার ভাইদের বিরুদ্ধে, মামা ভাগ্নের বিরুদ্ধে আমরা দেখেছি নির্বাচন করতে। দেখেন নাই? এই বাংলাদেশেই আছে। নির্বাচন কেউ কাউকে ছাড় দিবে না। যদিও অনেকেই বলে যে আওয়ামী লীগের কথা বললে তারা ঐক্য, না রে ভাই, ক্ষমতার ব্যাপারে কেউ কারো ছাড় দেয় না। 12 তারিখের পরে দেখবেন দেশে কি কি ঘটে, আরো ঘটবে। আমি চাই যে আওয়ামী লীগ নীরব থাকুক, আওয়ামী লীগ কোনো কর্মসূচি না দিক, চুপচাপ বসে বসে খেলা দেখুক, মঞ্চের বাইরে থেকে, মাঠের বাইরে থেকে খেলা দেখুক। মাঠে পরে নামুক, এর আগে একটু খেলুক, তারপরে আওয়ামী লীগ মাঠে যাক। আর যেটা আপনি বললেন যে এই বারবার আওয়ামী লীগকে এরা মৌলবাদী শক্তি, কখনোই আওয়ামী লীগকে তারা মুসলমানই মনে করে না। আরে ভাই, আমি বারবার এটা বলেছি, কয়েকটা লাইভে গিয়ে বলেছি, লিখেছি। আওয়ামী লীগের আমল আমার মনে আছে 14 কি 15 সালে ঘটনা, আওয়ামী লীগ পাওয়ারে। আরে ভাই, রংপুরে আওয়ামী লীগের লোকদের মসজিদে নিয়ে তওবা পড়াইছে। বলছে যে বল আওয়ামী লীগ যারা করে তারা কাফের, তারা হিন্দু, তারা ইহুদি, তওবা পড়াইছে। এটা হাইকোর্ট পর্যন্ত গেছে। হাইকোর্ট ডিসির উপরে রুল জারি করছে আওয়ামী লীগ পাওয়ারে থাকতে। তারপরে এদের বোঝাইছে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, এখন বিচ্ছিন্ন ঘটনা বাড়াইছে না। আরে ভাই, চাণক্য নীতিতে আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নাই। গীতাতেও আছে শত্রুকে কখনো ছোট ভাবতে নাই। আপনি আপনি ওটা ধর্মগ্রন্থ হিসেবে না নিয়ে যদি আপনি দর্শন হিসেবেও নেন, আর চাণক্য তো বলছেই যে শত্রুকে ছোট ভাবলে আপনি বিপদে পড়বেন। কতবার বলেছি আওয়ামী লীগের লোকদের, জামাত কিন্তু সক্রিয়। তারা বলে বিএনপি দেশে নাই, জামাত আমাদের কি করবে? এখন কি ওই যে করতেছে? আমাদের রাকেশ উনি কমেন্ট করেছেন যে নেড়ে বেলতলায় যায় একবার, আওয়ামী লীগ যায় বারবার। এক কথা অপ্রিয় সব হলো, বলে দিস। অপ্রিয় হলো এই কথা সত্য। এই কথাটা আরো সাহিত্যিক ভাষায়, এটা কে বলেছে আমার মনে নাই। এটা কি আরে গফফর চৌধুরী বলেছেন নাকি কারো কাছ থেকে কোট করেছেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় একাই যায়, কিন্তু ক্ষমতা থাকে যখন পরে সবাইকে নিয়ে পড়ে। আহমেদ সফা বলেছিলেন এই কথা। আহমদ সাহেব বলেছিলেন, এটা রিপিট করেছিলেন আরে গফফর চৌধুরী তার কলমে। আব্দুল গফর আমি চৌধুরী, আচ্ছা। এখানে পড়িনি, গফফর চৌধুরীর কলমে পড়েছি। তাই আমি বললাম যে কেন জানলাম গফফর চৌধুরীর নামটা আনলাম। উনি কিন্তু সত্য বলেছেন। আহমদ সভা যেটা বলেছেন এটা কিন্তু সত্য। আপনি দেখেন আজকে ক্ষমতা থেকে চলে গেছে আওয়ামী লীগ। ভাই আপনি আওয়ামী লীগ করেন, আমি আওয়ামী লীগ করি না। আমাদের আমাদের আত্মগোপনে কেন থাকতে হয়? মানে আপনার কথা না, আমাকে কেন আত্মগোপনে থাকতে হয়? কারণ হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের। আর মুক্তিযুদ্ধের পক্ষের মানেই এরা আমাদের আওয়ামী লীগ বানায়। মানে এরা মনে করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হচ্ছে আওয়ামী লীগ, বা আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ। যদিও আওয়ামী লীগের অনেকেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়, এটাও অপ্রিয় হলে সত্য কথা। আমরা জানি আওয়ামী লীগের ভিতরেও এখনো এখনো জামাতের লোক বসে আছে। এখন অপ্রিয় হলেও এই কথা সত্য। জি। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই, আমাদেরকে বিশ্লেষণ করলেন জামাত শিবিরের অবস্থান এবং আওয়ামী লীগের যে ব্যর্থতা।
তারা আন্ডার এস্টিমেট করেছে এদেরকে এবং আন্ডারএস্টিমেট জামাত করেছে। এখন ইয়েস। তার পূর্ণরূপে ফিরে এসেছে জামাত। এবং কেমন লাগে প্রিয় মুসলিম বন্ধুরা না যারা বিএনপির অবস্থা এই যে দেখেন না বিএনপির মারতেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হইলে মনে হয় যে হইলো কাফের। বিএনপিরও এখন কাফের। হ্যাঁ, আসলে ইসলামের বিধানে, যুদ্ধের বিধানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়া হয় অমুসলিমদের উপরে। ইয়েস। কিন্তু এখন বিএনপিকে তারা কাফের মনে করে এবং এই স্লোগানটা আসলে ধর্ম মানে আমাদের ভাসানী সাহেব তো বলেই গেছিলেন, এটা কোট করেছেন একজন, যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলাম মানেও ইসলাম নয়। হুম। তো এরপরের কমেন্টটি পড়ি। শিলা তিনি কমেন্ট করেছেন যে হেফাজত হচ্ছে টোটালি একটা জঙ্গি সংগঠন, কোনো সন্দেহ কোনো নেই। সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। সুমন দাস বলেছেন যে ভাই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে নির্বাচনে কদিন টিকবে বলে মনে করেন? শেখ ফরিদ ভাইয়ের কাছে প্রশ্ন এটি। শেখ ফরিদ ভাই, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি করে ফেলে, মানে সো কল্ড নির্বাচন এই 12ই ফেব্রুয়ারি, এটা যদি তারা গুটিয়ে ফেলতে পারে, তাহলে আপনি কি মনে করেন যে এটি টিকবে? আরেকটা বিষয়, অনেকে বলছেন না ভোট দেওয়ার জন্য হলেও ভোট কেন্দ্রে যাবেন। আপনি কি মনে করেন এই না ভোট বা হা ভোট এগুলো কাউন্ট করা হবে, শুধু মাথা দেখিয়ে বলা হবে হা জিতেছে, এরকম না? তো এখানে ভোট ইয়েস। কেন্দ্রে যাওয়া মানে তো তাদের একটা মাথা দেখানো। ওইখানে আপনি উপস্থিত হওয়া মানেই ভোটকে বৈধতা দেওয়া। মানে আপনি যখন সংখ্যা বাড়াবেন, আপনি বিরুদ্ধে দিবেন, তারা বলবে এই যে দেখো জনস্রোত চলে এসেছে। আওয়ামী লীগের আমলে লোক ছিল না, এই দেখো জনস্রোত। আপনারা না ভোটেও যাবেন না। প্রশ্ন এরকম না আপনার, আরে ভাই এখানে যদি মনে করেন এইখানে আমি ইলেকশনে যাইতাম আর আমি পাশ করতাম, আর পাশ করতে দিত, আপনার কি ধারণা? ওই যে আমি বলছিলাম কলা গাছ মার্কে ইলেকশন করবো, যদি দাঁড়াইতাম, আপনি মনে করেন আমাকে ভোট দিচ্ছে, আওয়ামী লীগের লোকজন দেখলো এই এক পাগলেরে পাইছি, আরে কেউ না থাক, আওয়ামী লীগ না থাকে, একজন তো আছে, আরে ভোট দেই। আচ্ছা আমার ভোট দিল একের বিপুল ভোটে, মনে করেন যে এক এক প্রার্থীর চেয়ে আমি 2 লাখ বেশি ভোট পাইছি, আমাকে ডিক্লেয়ার দিবে? ডিক্লেয়ার দিবে নাকি? তো এখানে না ভোটও যদি আপনি দেন, সেটা হ্যাঁ ভোটে কাউন্ট হয়ে যাবে। তারা তো বলেই দিয়েছে যে ওই যে ডাস্টবিন শফিক তো বলেই দিয়েছে যে নির্বাচনের ভোট গণনা করতে দেরি হবে। কেন দেরি হবে রে সুধীর ভাই? এই সুধীর ভাই ডাস্টবিন শফিক, তোর কাছে কি আমাদের নির্বাচন শিখতে হবে? আমরা জানি না নির্বাচনে ১০টার মধ্যে গণনা করলে কি সমস্যা? বদমাইশি করার জায়গা আসলে ওটা। আসলে তাদের পরিকল্পনা আছে যে কি করবে তারা। যে জামাতকে বসাবে না বিএনপিকে বসাবে, নাকি জামাত বিএনপিকে মিলকে জুলকে বসাবে। বহুবিধ তাদের হিসাব নিকাশ আছে। তারপরেও আদৌ আমি কিন্তু এখনো আমি নিশ্চিত যে নির্বাচন হচ্ছে না। কারণ এখনো ১২ তারিখ হইতে অনেক বেশ কয়েকদিন সময় আছে। এখনো বোধহয় ১২-১৩ দিন আছে। বহু কিছু ঘটে যেতে পারে। কারণ এই বাংলাদেশ সব সম্ভবের দেশ। আর যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায়, যে প্রিয় দর্শক আমাদের প্রশ্ন করেছেন সরকারকে, আওয়ামী লীগ বিনা এই নির্বাচন কোনো অবস্থাতেই টিকবে না, প্রশ্নই আসে না। কে স্বীকৃতি দিবে? একমাত্র আমেরিকা ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্রই তাকে স্বীকৃতি দিবে না। চায়না চুপ থাকবে, ভারতও সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করবে। ইউরোপীয় ইউনিয়ন তো আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এখন পুরা ভারতের দিকে হেলে গেছে। মানে পুরা ইউরোপীয় ইউনিয়ন, আপনি জানেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলছে যে মাদার অফ অল ডিলস, মাদার অফ অল ডিলস, অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে তারা চুক্তি করতে পারে। তারা বলছে মাদার অফ অল ডিলস। এখন এই বেকুবদের এটা বুঝে কি না বাংলাদেশের বাঙ্গুরা আমি জানি না। এর মানে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এটা বলা মানেটা কি? ভারত যে কত বড় শক্তি, এই গাধারা এটা বুঝেই না। এরা পারমাণবিক বোমা গিলে খাবে, ভারতের 3 দিনে দখল করবে, 4 দিনে দখল করবে, 7 দিনে দখল করবে। মানে ভারত মনে হয় যে বাংলাদেশের মতো গণিমতের মাল হয়ে গেছে। কিন্তু সেই ভারতে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে মাদার অফ অল ডিলস তারা সম্পন্ন করেছে নরেন্দ্র মোদীর সাথে। এই আকল তো তাদের নাই। কারণ নির্বোধ শিশু কিন্তু সিংহের লেজ দিয়েও কিন্তু কান খোঁচায়। তো এই বাংলাদেশের বাঙ্গরা সিংহের লেজ দিয়ে কান খোঁচাইতেছে। মানে ভারত হলো সিংহে, সেই লেজ দিয়ে কান খোঁচাইতেছে এই বাঙ্গরা, বুঝতে পারতেছে না। যেটা বলতেছিলাম, নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কেউ মানবে না। কেউ আওয়ামী লীগকে পছন্দ করুক না করুক, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিতে দিতে হবে, কারণ বাংলাদেশের এখনো 50% মানুষের তারা প্রতিনিধিত্ব করে। আমি তাকে পছন্দ করি না করি, জামাতে কেউ তাকে পছন্দ করুক না করুক, যায় আসে না। জামাত 3% হয়ে তারা যদি নির্বাচনে না নিলে নির্বাচন বিতর্কিত হয়। বিএনপির 25% হওয়ার পরে নির্বাচনে না নিলে যদি নির্বাচন বিতর্কিত হয়, তাও বিএনপি নিষিদ্ধ করে নাই, জামাত নিষিদ্ধ করে নাই, কোনো রাজনৈতিক দলে আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। তারপরেও সেই নির্বাচন যদি বিতর্কিত হয়, তাহলে এই নির্বাচন কেন বিতর্কিত হবে না? ওই জামাতের রাজাকারের বাচ্চারা যতই বলুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই কি ইনক্লুসিভ নির্বাচন নয়, তাকে বলল জনগণের অংশগ্রহণই বড় কথা। তাহলে গতবার আওয়ামী লীগ কি করেছিল? আওয়ামী লীগ কি বলছিল জামাত নিষিদ্ধ, বিএনপি নিষিদ্ধ? বলে নাই। তাহলে তো গতবার ওরা এই নির্বাচন যদি 12 তারিখে হয়ে যায়, তাহলে কিন্তু ওই আওয়ামী লীগের যে নির্বাচন বিতর্কিত, সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে। এই আকলই তাদের নাই। অর্থাৎ মূলত তারা আওয়ামী লীগকেই প্রমোট করতেছে। যেমন 32 নাম্বার বাড়ি ভাঙার পরে
তারা মূলত আওয়ামী লীগকে জিন্দা করেছে। তারা বঙ্গবন্ধুকে নিয়ে বেশি, বেশি বঙ্গবন্ধুর বিরোধিতা করার কারণে বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু শক্তিশালী হয়ে গেছে। এই এদের বাড়াবাড়ি করার কারণে এই নির্বাচন ১২ তারিখে যদি হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের এই যে বিতর্কিত নির্বাচন এটা জায়েজ। কারণ আওয়ামী লীগ তো কোনো দলকে নিষিদ্ধ করেনি। আর এই নির্বাচন তো টিকবেই না। এই নির্বাচনের ফলাফল যাই ঘটুক, তারা তো তাদেরকেই আনবে ক্ষমতায়। আনার পরে তারা যে স্বপ্ন দেখতেছে, আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে ১২ তারিখের পরে কিন্তু পৃথিবীর সব খেলা বদলে যাবে। বাংলাদেশের রাজনীতির পটও পরিবর্তন হয়ে যাবে। অনেক কিছুই বদলে যাবে। হাওয়া বাতাস ১২ তারিখের পরে বদলে যাবে। নির্বাচন হইলেও না হইলেও। যদি নির্বাচন হয় তাহলে একরকম, নির্বাচন না হলে একরকম। নির্বাচন হয়ে গেলে এই সরকার হায়েস্ট ২৬ সাল। ২৬ সাল ক্রস করতে পারবে না। একেবারে বিএনপি জামাত মিলকে জুলকেও যদি থাকে ২৬ সাল ক্রস করতে পারবে না। কারণ আপনি দেখতে পারতেছেন যে সারা পৃথিবীর রাজনীতি কিন্তু পাল্টে গেছে। সারা পৃথিবীর ইরান থেকে শুরু করে, ভেনেজুয়েলা থেকে শুরু করে, আর আমেরিকা যার বন্ধু হয় তার তো শত্রু দরকার নেই। তার শত্রুর দরকারই নাই। কারণ যেকোনো মুহূর্তে আমেরিকা একটু চোখটা ঘোরাবে, এই সরকার ৫ মিনিটও টিকবে না। ৫ মিনিট। যেমন একটা চ্যানেলে বিএনপির নেতা এসে বলেছিলেন আমাদের সাথে যে ওয়াকার যদি ব্যারাকে ফিরে যায়, ইউনূস সরকার ১ মিনিট টিকবে। তেমনি আমেরিকা যদি একটু চোখ বন্ধ করে, এই যে সরকার আসবে এই সরকার ১ মিনিটও টিকবে না। পরের দিনই পতন ঘটে যাবে আর আওয়ামী লীগ বানের পানির মতো ঢুকে পড়বে। আওয়ামী লীগকে আপনি ঠেকাইতে পারবেন না। কারণ আওয়ামী লীগের উপরে এত নির্যাতন, এত 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 অত্যাচার করা হয়েছে যে এই ১৭ মাসে ১৭ বছর ফেল করে দিছে। তো এটা রিটার্ন আসবেই। কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে। আপনি আমি চাইলেও হবে না। শূন্যস্থান পূরণ করে। হ্যাঁ। হ্যাঁ, শুনেছেন আওয়ামী লীগ খারাপ মেনে নিলাম। কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলে, আওয়ামী লীগ খুব খারাপ দল, মেনে নিলাম। আপনারা কোন কোন ভালা ভাই আমার? আপনারা কবে ভালা হইলেন? আপনারা তো আওয়ামী লীগের চেয়ে ১০ গুণ খারাপ। আপনারা তো আওয়ামী লীগের চেয়ে বাংলাদেশের অর্থনীতিকে ১০ গুণ ধ্বংস করছেন। মেট্রো রেলকে বলছেন যে মেট্রো রেলের দুর্নীতি হয়েছে, তো টাকা এখন বাজেট বাড়াইছেন কেন? আপনারা বলছেন এইটা করতে দুর্নীতি হয়েছে, ওইটা করতে দুর্নীতি হয়েছে, এটা বাড়াইছেন কেন? আপনারা বলছেন ইন্ডিয়াতে যাবেন না, ইন্ডিয়া থেকে তেল গ্যাস আনেন কেন? কি ডিজেল আনেন কেন? এই যে বদমাইশি এদের, এগুলো তো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আর তার চেয়ে বড় কথা যে আওয়ামী লীগ, বিএনপি হচ্ছে দুইটাই ক্ষমতামুখী দল। সবসময় ক্ষমতা কেন্দ্রে, ক্ষমতায় চলে যেতে চায়, ক্ষমতার কেন্দ্রে চলে যেতে চায়। তো এখানে যে ক্ল্যাশ হবে, এই সরকার টিকে থাকতে, আর বিএনপি সরকারি দল হিসেবে খুব ভালো ফলাফল মানে আওয়ামী লীগের সাথে টিকবে না। হয়তো জামাত কিছুটা সহযোগিতা করবে তাদের, কিন্তু জামাতের কপালে যে কি শনি আছে সেটা গণেশ উল্টে গেলেই দেখতে পারবেন। এইবার বাংলাদেশে জামাতের কপালে শনি আছে। অনেক ধন্যবাদ। আরেকটি প্রসঙ্গ আছে যে ভোট দিতে কিভাবে যাবেন, যাদের যেতে বাধ্য হয় সেটা নিয়ে একটু বলছি, একটা কমেন্ট পড়ে নেই। শুনলাম কাংলুদের গ্যাস নাই, এটি লিখেছেন ননি বিশ্বাস। ভারতীয় হবেন, চেহারাটা দেখাতে পারলে খুব ভালো হতো। এই ধরনের অসভ্য, বর্বর, উগ্র, এটা বললেন ভাই, জাতীয়তাবাদী। আমি একটু জি। বলি এই ব্যাপারে। ভাই আমরাই ভারতের পক্ষে যে কথা বলি ভাই, আমাদের চ্যানেলে এসে যখন আমার দেশকে গালি দিবেন, এটা তো ভাই খারাপ দেখা যায় ভাই। আমরাই আমাদের দেশকে গালি দেই। কিন্তু আপনারাও যখন গালি দিবেন তখন তো তাহলে আমাদের তো ভাই আপনারা বিতর্কিত করে ফেলেন। মানে দেখেন কত বড় অসভ্য এরা। ইন জেনারেল সবাইকে কাংলু বলছে। ওই দেশে আমার আপনার মতো মানে এই ধরনের অসভ্য ইন্ডিয়ান এরা এরা খোঁজ নিয়ে দেখেন যে আগানে বাগানে তাদের টয়লেট নাই, এসে এই বাংলাদেশিদের কাংলু বলবে। ইন জেনারেল খারাপ লোক আছে, খারাপ লোক ভারতেও আছে। ভারতে খারাপ লোক নাই? ভারতে খারাপ লোক না থাকলে এই যে ভারতে একের পর এক হামলা হয়, হ্যাঁ, এই যে বিভিন্ন দেশের চর ভারতে রয়েছে, তারা কি দেশপ্রেমিক? না। তো এই ধরনের অসভ্য বর্বরগুলো এসে এখানে কমেন্ট করবে। আমি খুব সাবধান করে দেই, আগে এটাকে ব্লক করে নেই অমানুষটাকে। কোনো ভারতীয় আমার দেশ নিয়ে কোনো কথা বলতে আসলে আমি সেই লোক হব যে আগে প্রথমে এটা প্রতিবাদ করব, এবং আপনি যে ভাষায় কথা বলবেন তার চেয়ে অনেক গুণ প্রত্যুত্তর দিতে আমি পারি। Yes, কিন্তু তা দিব এবং না। আমাদের আন্ডার এস্টিমেট করতে পারেন, কিন্তু ইসলামিক সন্ত্রাসীদের সাথে লড়াই করে টিকে আছি। ঠিকই আছি আমি। তো এইখানে এসে অসভ্যতা, উগ্র জাতীয়তাবাদ, কোথাকার কোন হরিদাস পাল এসে বাংলাদেশকে গালাগাল করবে, এটা কোনোভাবেই সহ্য করা হবে না। এখন ভদ্রভাবে বললাম, পরবর্তীতে এটা ভদ্রতা থাকবে না আর। জি, শেখ ফরিদ ভাই, বাংলাদেশে যদি কেউ ভোট দিতে আসেন, মানে ধরেন আপনি রহিমউদ্দিন, আপনার বাড়ির পাশে করিমউদ্দিন, সে বিএনপির প্রার্থী বা প্রার্থীর লোক। এখন আপনি রহিমউদ্দিন ভোট দিতে গেলেন কি না সে কিন্তু খেয়াল রাখছে। না গেলে সে প্রেশার ক্রিয়েট করবে, পরবর্তীতে আপনার বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। ধরেন ওই পরিবারের একজন আওয়ামী লীগ করতো, ধরেন ছাত্রলীগ বা যুবলীগ, সে এখন পলাতক, সে ঘরে বাড়িতে নাই। তো তার পরিবারের সদস্যদের হয়তো বিএনপি জামাতে সে বলে গেছে ভোট দিতে হবে। ভোট কেন্দ্রে গিয়ে কি করা যায় যেটা মানে ভোটও হবে না, আবার এই যে ভোট দিতে যাওয়ার ইয়েটাও পাওয়া যাবে, এরকম কোনো ডাবল সিল মেরে দিবে। ডাবল সিল মারলে ভোট নষ্ট।
ডাবল সিল মেরে দিবে। আচ্ছা, ওকে। ডাবল ডাবল ভোট সিল নষ্ট করতে করবে। 2টা সিল মারবে, 2টা 2টা প্রতীক। সিল মারলেই শেষ। ভোট বাতিল। হুম, এমনকি আচ্ছা। মানে ওই হেনা ভোটে যেটা হেনা ভোট, বাপ্পারা যে হেনা ভোট, ওইখানেও ডাবল সিল মারবে। হ্যাঁ, না 2টার মধ্যে মারবে। এইখানেও 2 মার্কায় মারবে। ভোট বাতিল। এটা করতে পারে। ও এই চমৎকার! যেন পরে কেউ টেম্পারিং করতে না পারে। না, সুযোগই নাই। কারণ আপনি যখন ২টা মার্কায় ভোট দিবেন, ভোট বাতিল। আবার হেনা ভোটে যদি ২টার মধ্যে মারেন, ও পুরাটাই বাতিল। এটা আচ্ছা। করতে পারে। তাহ যদি বাধ্য, তাহল যদি জি, তাহলে যারা আমাদের লাইভ দেখছেন বাংলাদেশ থেকে, যারা স্বাধীনতার আ আ মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে ইউনূস সন্ত্রাসীর এই অপকর্মের যারা জবাব দিতে চান, তারা একটা কাজ করতে পারেন। আপনার পরিবার-পরিজন যারা ভোট দিতে যেতে বাধ্য হবেন, তাদেরকেও ট্রেন করবেন যে, ভোট ২ টা মার্কায় সিল মারবা। হ্যাঁ, না ২টা ২ সিল, টাতে টিক মারবা। তো হ্যাঁ। Google থেকে ওই ভোটের ফর্ম পাওয়া যায়। ওটা বের করে আপনি দেখাবেন কোথায়, কোথায় ২টা যেকোনো মার্কায় ২টা সিল মেরে দিলেই হবে। তাতে কি হবে? আপনি ভোট দিতেও গেলেন, আবার এই ভোটটা কাউন্টও হলো না। প্রয়োজনে কলম নিয়ে যাবেন, ইউনুচ্চার গোষ্ঠী সুদ্ধা, যা লেখার লিখে নিয়ে আসবেন। না, সিল কাটলে হবে না, সিল মেরে দিবেন। সিল হ্যাঁ, মারলেই বাতিল। সিল মারবেন আর হচ্ছে ইউনুসরে লিখে আসবেন, ইউনুচ্চার যে চোর, হ্যাঁ? আর এই যদি রাজাকার এগুলো। সাহসী থাকেন, বুদ্ধি ভালো থাকে, কলম দেয়ালে নিয়ে যায় ইউনুসের মারে, বাপেরে, 14 গোষ্ঠীরে উদ্ধার করে দিয়ে আসবেন জামাত সহ। না, মা-বাপ ভালো থাকুক। কিন্তু অন্ততপক্ষে ও যে একটা চোর, ওদের একটা চরম সুধী মহাজন, ও যে আমেরিকার গোলাম, এই জিনিসগুলো আপনারা লিখতে পারেন। লিখে দিবেন, আম ইউনুস সুদি তোর ভোটের ড্যাশ ড্যাশ, ওইটা লিখে দিয়ে আসবেন। জি, জি। বলবেন আম তো আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছেন যে উনি শুনতে ইচ্ছে করে ইন্ডিয়া থেকে বাংলাদেশ কি, কি আমদানি করে? অনেক জিনিস আমদানি করে। পৃথিবীর সকল দেশ, এক দেশ থেকে আরেক দেশ আমদানি রপ্তানি হয়। কোথাও বেশি, কোথাও কম। কেউ কাউকে ফ্রিতে দেয় না। আর ফ্রিতে দিলে সেটা নিয়ে ইন্ডিয়ানদের মধ্যে একটা ব্যাপার দেখেছি, কিছু হইলে খোঁটা দেয়। মানে এই ধরনের মানসিকতা যাদের আছে তারা আমাদের বন্ধু নয়। না, সোজা না, কথা। এই অদ্ভুত ব্যাপার। এই ২ শ্রেণী আছে। বাংলাদেশেও আছে, বলবে কি, আমরা কি ইন্ডিয়া থেকে মাগনা আনি, টাকা দিয়ে কিনি। আবার এরা বলে আমাদের কাছে নিয়ে আসকে। আরে ভাই, এটা তো কি হইল? আপনি বন্ধ করে দেন। বাংলাদেশেরও বলবো, যারাই কথা বলেন, আপনি টাকা দিয়ে কিনেন, অন্য দেশ থেকে কিনেন। ভারতীয়দেরও হুম। বলবো, ভাই যদি আপনি এটা মনে করেন আরকি, যদি, তাহলে আপনি এটা বেচা বন্ধ করে দেন। তাইলেই হয়ে যায়। হ্যাঁ, আমরাও চাই, আমরাও চাই। কৃষক এটা কৃষকের উৎপাদিত পণ্যের মজুদ দেখে সরকার নির্ধারণ করে কতটুকু তারা রপ্তানি করবে। তো রপ্তানি এমন করবে। না যে ভারতীয়রা না খেয়ে চাল, ডাল, গম বাংলাদেশে পাঠিয়ে দেয় বা সুযোগ ফ্রিতে নেই। পাঠায়। এটা হ্যাঁ, ট্রেড। সে সারা তার, বছর হ্যাঁ, তার জমিতে যতটুকু ফসল ফলে তার চেয়ে একটু হয়তো ফসলের জমি একটু বাড়ায় বা আরো সেচ বাড়ায়, সার বাড়ায়। কারণ সে রপ্তানি করতে পারছে। তো কৃষক কখনো কি নিজের খাবার বিক্রি করে দেয়? না, নিজের খাবার রেখে তারপরে যেটা থাকে ওটা বিক্রি করে। রেখে বিক্রি করে। তো ইয়েস। এই ধরনের ক্রয় বিক্রয় নিয়ে খোঁটা দেওয়া বা এগুলো উচিত না। আর আপনারা যেচে আমাদের যে ইসলামিক সন্ত্রাসী, এই যে জামাতি, এদের মুখে আপনারা অন্ন দিয়ে দেন যে, দেখো এই যে ভারতীয়রা, এই কিছু অসভ্য ভারতীয় আছে, সে গালাগালি করবে, ওটা দেখে ওরা বলে দেখো ভারত আমাদের ঘৃণা করে। এবং অদ্ভুত আমরা ব্যাপার, সম্প্রীতির কথা বলি। এবং অদ্ভুত ব্যাপার, এরা এগুলো বলবে, এটা প্রেশারটা আমাদের উপরই পড়ে। এই এই যাদের গালি দিতেছে, ওরা আমাদেরই প্রেশার ক্রিয়েট করবে হ্যাঁ, আমাদের উপরে। আমরা এটা তারা সম্প্রীতির কথা বলি, আমরা ভারত-বাংলাদেশ মৈত্রীর কথা বলি, আমরা বাংলাদেশে যারা ভারত বিদ্বেষী তাদের থামানোর চেষ্টা করি। চেষ্টা ভারতীয় করি। যারা দেখছেন আপনাদের দেশ থেকে যারা এরকম অসভ্য কথাবার্তা বলে, বাংলাদেশীদেরকে কাংলু বলে, গালাগালি সেটা করে, আপনাদের তাদের থামাবেন, পারলে থামাবেন, না থামলে দেখেন যদি বাংলাদেশ জিহাদি হয়ে যায়, এটা যদি ইসলামিক সন্ত্রাসীদের কাছে চলে যায়, এটা নিশ্চিত থাকবেন আপনারা সংখ্যায় যত বড় হন না কেন, ভারতের কয়েকটা পারবেন। স্টেট ধ্বংস করে দেবে। খু- কয়েকটা সর্বপ্রথম ইসলামিক সন্ত্রাস। হুম, সর্বপ্রথম কলকাতা চলে যাবে। হুম। সর্বপ্রথম এই যে যারা এই যে বলে, তামাশা দেখছেন, ইসলামিক সন্ত্রাসীদের তো চেনেন না, ওরা ওরা হচ্ছে যে আত্মঘাতী। ভারতের আমরা জানি কয়েকটা স্টেট ধ্বংস করে দেবে, তখন টের পাবেন আমরা আমরা কেন থামাতে চাই। এটা আপনাদের এরা নিরাপত্তার জন্য এদের থামাতে চাই। শুধু আমাদের দেশ তো ধ্বংস হবেই, কিন্তু ইসলামিক সন্ত্রাসীরা কখনো তার নিজের দেশ ধ্বংস হওয়া নিয়ে ভাবে না। হামাসের হবে না। দিকে তাকান, গাজা মাটির সাথে মিশে গেছে, তাদের কিছু যায় আসে না। তারা এখনো তাতে তারা বোমা মারে পারলে সুযোগ পেয়ে। ওদের 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 ভূমি নিয়ে কিছু যায় আসে না, যায় আসে আমাদের। আপনি যদি মনে করছেন গ্যাস রপ্তানি করছে ভারত থেকে, তাহলে ওই গ্যাস দিয়ে আমাদের পরিবার পরিজন যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা অসাম্প্রদায়িক, তারাও কিন্তু ওই গ্যাস দিয়ে রান্না করে। আপনি তাদেরকে কাংলু বলে গালাগাল করছেন কেন? ভারতের ১০০টা বিষয় আছে যেগুলো নিয়ে গালাগাল করা যায়, যেগুলো ইসলামিক সন্ত্রাসীরা করে। আমাদের মুখ থেকে এগুলো শুনতে চান? মানে আপনারা তো বরং এই পরিস্থিতি বাধ্য করছেন। আমরা প্রতিবাদ করি এগুলো। জি, শেখ ফরিদা, এবার ভারতের একটি পত্রিকা
সংবাদ প্রতিদিন অনেকদিন আগে একটি খবর তারা প্রকাশ করেছিল। অপশন দিয়ে তারপরে বলছে ৬ মাস তারা থাকবে, তারপরে ক্ষমতা হস্তান্তর করবে। এই পুরো বিষয়টার মধ্যে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন যে সামনে ইলেকশন, ইলেকশনকে কেন্দ্র করে একটা কোনো ঝামেলা পাকালেই তাদের ইলেকশনটা মানে বর্জন করা যায়? যেমন আমি একটা উদাহরণ দেই, ডারবি নাসির। ডারবি নাসির সে জামাত কেন্দ্রিক সেনাপতি হিসাবে ঘোষিত হয়েছে এবং সে বিভিন্ন জায়গায় গিয়ে মির্জা আব্বাসের সাথে কোনোভাবে ঝগড়া করা যায় কিনা, ঝগড়া করার জন্য যা কিছু উপাদান দরকার তাই সে প্রস্তুত করার চেষ্টা করছে। মির্জা আব্বাসকে গালাগালি করা, মির্জা আব্বাসের ডিম খাওয়ার পরে মাথা ফেটে যাওয়ার নাটক করা। এই পুরো বিষয়টা মানে আপনার কি মনে হয় না যে এরা চাইছে কোনো একটা ঝামেলা তৈরি হোক? এটা তো শুরু থেকেই বলে আসতেছি। আমি কেন বলি নির্বাচন হবে না? কারণ এরাই তো চাচ্ছে না নির্বাচন হোক। কারণ নির্বাচন হয়ে গেলে এই যে আমার ভাবির পোলারা ডারবি নাসির বলেন, ফারবি নাসির বলেন, কালাবাড়া হাসানাত আব্দুল্লাহ বলেন, ফাসানাত আব্দুল্লাহ বলেন, আর যারাই বলেন, সান্ডা মাহফুজ বলেন, সব তো বেকার হয়ে যাবে। তো কে চায় ভাই এই শ্বশুরবাড়ি খাওয়া বালুর চরে হাগা এত আরামের? ঠিক আছে? ক্ষমতায় না গিয়ে ক্ষমতার অধিকারী, কোনো দায় নাই। মানে বিষয়টা এরকম, বিয়ে নাই, শাদী নাই, শুধু হানিমুন আর হানিমুন, তাও শ্বশুর টাকা হানিমুন। এত সুযোগটা কি কেন এরা ছাড়বে? যখন আপনি বিয়া বা হাঙ্গা করবেন, দায়িত্ব নিতে হবে তো। বউয়ের দায়িত্ব নিতে হবে, সংসার দায়িত্ব নিতে হবে, শ্বশুরবাড়ি বড় ইলিশ মাছ নিয়ে যেতে হবে, বোয়াল মাছ নিয়ে যেতে হবে। তো এখন তো তা না, এখন শুধু আপনি ওই যে আপনার যে পার্টনার তার পয়সায় খরচ করে করে ওরা উড়াইতেছে, শ্বশুরের টাকায় উড়াইতেছে, কোনো হিসাব নাই, কিছু নিয়ে যাইতে না, শুধু নিতে জানে বন্ধু, দিতে জানে না। আর যেটা আপনি বলেন ইসলামী সেনা, আসলে এটা হবে পাকিস্তানি সেনা। আমি ইসলামী সেনা বলতে নারাজ, কারণ বাংলাদেশের তো মুসলমানই মনে করে না আরবরা, এমনকি পাকিস্তানিরাই আমাদের মুসলমান মনে করে না, যদি খোদ পাকিস্তানেরই আবার আরবরা মুসলমান মনে করে না। তো এটা ইসলামী সেনা না, এটা হচ্ছে পাকিস্তানি সেনা পয়দা করতেছে। এটা লিখলে আরো ভালো হইতো, ইসলামী সেনার জায়গায় পাকিস্তানি সেনা বা বা মুসলিম জঙ্গি এগুলো লিখলে ভালো হইতো। কারণ হলে ইসলামী সেনা আলাদা জিনিস, ওটা তো প্রত্যেক মুসলমানই একজন ইসলামী সেনা। তারা তো সারা দুনিয়ায় খিলাফত কায়েম করতে চায়, তারা ভারতে গজওয়া হিন্দ করতে চায়, আমেরিকা দখল করে মুসলিম রাষ্ট্র, সারা পৃথিবীতে তারা, এটা তো স্বপ্নই আছে, প্রত্যেক মুসলমানই একটা ইসলামী সেনা। এটা এটা কিন্তু তারা জানে না, অমুসলিম যারা, এরা হয়তো এই বিষয়টা জানে, এটা আপনি আমি মুসলিম পরিবার থেকে আসছে, আমরা জানি। তো এই যে যারা লিখছে এখানে এই পাকিস্তানি সেনা পয়দা করবে, এই পাকিস্তানি সেনা পয়দা করার জন্য এই ডক্টর ইউনুস এখানে আসছে। তারপরে যে নির্বাচনের কথা বলেন, অদ্ভুত ব্যাপার, আলী রিয়াজ কি বলছে যে ৬ মাস পর অটোমেটিক সব আইন কানুন আইনে পরিণত হবে, সবকিছু আইনে পরিণত হবে। অদ্ভুত ব্যাপার, মানে বিষয়টা এরকম, মানে বাসর ঘর হবে না কিন্তু বাচ্চা পয়দা হয়ে যাবে। বিষয়টা এরকম হয়ে গেছে যে কোনো রকম ইন্টারকোর্স হবে না কিন্তু বাচ্চা পয়দা, মানে সংসদে যাক বা না যাক, আমরা পৃথিবীতে বাংলাদেশে একটা অদ্ভুত নির্বাচন দেখতেছি, পাশাপাশি অদ্ভুত সংসদ দেখতেছি, যারা কিনা নির্বাচিত হয়ে সংসদে যাইতে পারবে না। আমি বুঝি না, বিএনপির মাথার কি গিলো নাই নাকি? মানে আপনার কি মনে বিএনপি হয় বিএনপি যদি ইলেকশন হয়, সো কল্ড এই মানে যদি পাতানো হয়, ইলেকশন যদি এই নাটক যদি মঞ্চায়িত হয়ও, আর হুম, বিএনপি যদি সেখানে জয়লাভ করে, বিএনপি আপনার কি মনে হয় এদের এদের সময় দেবে ১০ দিন? কেন দেবে? বিএনপি, এটা আমি বলছি, বিএনপি যদি কোনো রকম ক্ষমতা, বিএনপি এত দাঁতে দাঁত কামড় দেখে, মানে আমাদের চামড়া ভাষায় বলি, দাঁতে দাঁত, মানে বিষয়টা হলো যে বিএনপি খিস এখন মেরে কিস্তি বসে করে, আছে। হ্যাঁ, কিস মেরে, যে খালি দাগ দিতে সুধীর ভাইয়েরা, খালি নির্বাচনী দাগ, এদের ফুটবলের মতো লাইথে সরায়, ওই যে আমতারাকের গাল ফোলা, আমতারাকের ভাষায় বলি, মানে মজা করে বললাম তাকে হেয় করার জন্য না, ওই গাল ফোলা আমতারাকের ভাষায় বলি, যে ফুটবলের মতো সরায় এদের যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী, বুড়িগঙ্গা নদী এবং মান্ডা খালে পাঠাবে এই জামাতিদের, আপনি দেখতে পারবেন। বিএনপি এই ১২ তারিখ ইলেকশনে কোনো রকম এই ইলেকশনের দড়িটা পার হইলেই, এই ক্রসটা মানে এই দাগটা পার হইলেই এদের রূপ, বিএনপির রূপ দেখতে পারবে। বিএনপি কি ভালো জামাত জানেই না যে এদের ইসলামী ব্যাংক ব্যাঙ্গেলে কুলাবে না, টাকায় শোনেন সাংগঠনিক ক্ষমতা লাগবে। ধরেন আমারে আমারে মনে করেন সিরাজগঞ্জের এমপি বানাই দিল, ভাই আমার কোনো সংগঠন আছে এখানে, আমি পারবো? ধরেন আমার এখন এই মুহূর্তে, আপনি অনেকে উপদেষ্টা হয় এক জিনিস, আর এমপি মন্ত্রী হতো আরেক জিনিসটা ভাই। উপদেষ্টা আজ আছে কাল নাই, মানুষ কিছু বলে না, কিন্তু যখন আপনি এমপি মন্ত্রী হবেন তখন আপনাকে, আরে ভাই, এক ইউনিয়ন চেয়ারম্যান তো আপনার রাস্তায় ঢুকতে দিবে না, পিঠে হাঁটি কুটে ভেঙে দিবে। আমার জানা মতে আচ্ছা, আমি যখন দুই যখন বিএনপি এদেরকে ফুটবলের মতো লাথি দেবে, সরাবে তখন কি সরাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না অপর প্রান্তে, যে আমার একটু দে দে বলটা, আমার একটু দে? ছোটবেলায় আমরা খেলতে বল বেশি সময় পায়ে রাখার চেষ্টা করতাম। চোর যখন কিলায় সবচেয়ে নিরীহ লোকটা কিন্তু উপরতে যায়, দুইটা টানা কিল দেয়। আওয়ামী লীগের তখন জামাতের গিয়ে দুইটা টানা কিল দিয়ে আসবে, পরিচয় মুখটুক ডাইকে, বুঝতে পারছেন? ওই সময় সামনে আর ১২ তারিখটা যাইতে দেন না। আমি বললাম তো, নির্বাচন হইলেও ভালা, না হইলে আরো ভালা, খেলা দেখবেন না, আপনি। দেখা গেল বিএনপির দৌড়ানি খেয়ে কোনো বাসায় যেয়ে ঢুকলো, শাটারটা বন্ধ করলো যে ভাই আমারে বাঁচান। ও বললো দেখা মামা গেল আইসোস, আমি তো আওয়ামী লীগ। এই যে বুঝতে পারছেন, এই যে বুঝতে পারছেন, কি যে মায়ের খাবে জামাত, এরা তো ভাবতেছে
অনেকেই বুঝতেছে না বাংলাদেশের প্রেক্ষাপটটা আলাদা। শুনেন, ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেয় না ভাই। আমি নিজের চোখে দেখেছি, অন্তত এই 25 বছর আমি নিজের চোখে কয়েকজন এমপিকে তো দেখেছি, বেশ কয়েকজন এমপিকে দেখেছি, ডজন খানিক, আর কমপক্ষে 2-3টা মন্ত্রীকে দেখেছি। তারা ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বারের কাছে দৌড়ানি খেয়েছে মন্ত্রী থাকা অবস্থায়। মানে সরকার, মন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী, বিএনপির মন্ত্রী, জাতীয় পার্টি তো আমি দেখছি দৌড়ানি খাইতে, জাতীয় পার্টির ক্যাবিনেট মিনিস্টারে তো আমরাই দৌড়াইছি। ঠিক আছে, আমার তো নিজেরই মনে আছে কিভাবে দৌড়াইতাম জাতীয় পার্টির এমপি মন্ত্রীদের। ওই কথা বাদ, আওয়ামী লীগ বিএনপির নেতাদের আমি দৌড়ানি খাইতে দেখছি নিজের এলাকায় ভাই। নিজের এলাকায় আওয়ামী লীগ বিএনপির এমপিরা, মন্ত্রীরা ইউনিয়ন পরিষদের মেম্বারের হাতে দৌড়ানি খাই আসছে। আর বুঝি জামাতের বুঝি মাইনে নিবে এই বিএনপিরা? হুম। বিএনপি এত এই পাগল যে হয়েছে? আওয়ামী লীগের সমর্থকরা বলছেন মুখ ঢাকার দরকার নাই। আসলে না, আওয়ামী লীগ মুখ ঢাকবে না। তখন তো বিএনপিও কিছু বলবে না যে মার। এখন একটা জামাত তো মাইন্ড কাটছি পায় পড়ছে। ধরেন কোনোভাবে টেম্পার করে যদি ইলেকশন, তারা তো আজীবনের চোর। তো দেখা গেল যে তারা নিজেদেরকে জয়ী ঘোষণা করার দিন থেকেই তো মাইর শুরু। মানে ওরা তো ইলেক্টেড কোনো কারণে, হ্যাঁ, জামাত যদি কোনোভাবে নির্বাচনের ফল তাদের অনুকূলে নিয়েও যায়, বিএনপি তো বসে থাকবে না। পাগল হয়েছেন নাকি আপনি? অনেকেই বলতেছে, আমাকে অন্তত 10-12 জন বলছে জামাত ক্ষমতায় চলে যাইতেছে। আমি বললাম, ভাই আপনারা একজনও পলিটিশিয়ান না, আমি পলিটিক্স করি, আমি জানি, আমি মাঠের খবর জানি। আমি বারবার বলেছি, ইউনুসের বাপ, ওয়াকারের বাপ, তারপরে ট্রাম্পের বাপ মিলে যদি আইসা জামাতের ক্ষমতায় বসায়, 7 দিনের মধ্যে ফুটবলের মতো শটায় এদের যমুনা নদী, পদ্মা নদী, বুড়িগঙ্গা নদী না, মান্ডা খালে আগে ফেলাবে, ঢাকার মান্ডা খালে। আমি এই পচা মান্ডা খালে আগে পাঠাবে। এবং তখন দেখবেন জামাত, প্রথমে বিএনপি কি করবে জানেন? আওয়ামী লীগের কবে, ভাই তোর আগে বানা। আপনাকে উদাহরণ দেই, আলিয়া মাদ্রাসা আছে না, ঢাকা আলিয়া মাদ্রাসা, হুম। তখন ছাত্রদল মানে বিএনপি ক্ষমতায়, যখন আলিয়া মাদ্রাসা শিবিরের আসতো ছাত্র, এই ঢাকা ইউনিভার্সিটির যত ছাত্ররা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছাত্রলীগ মিলে আলিয়া মাদ্রাসার কিন্তু পিটাইতো, ওইরকম হুম, হুম, পিটানি হুম, খাবে হুম। যদি হ্যাঁ, কোনো আমি কারণে। আমার ইনস্টিটিউটে দেখছি, বা মানে আপনি যদি একটু মাঠ পর্যায়ে, আপনি তো নিশ্চয়ই খবর নেন। বিশ্ববিদ্যালয়গুলো বা কলেজগুলোতে যখন ছাত্রদল শিবির পিটাইতো, আওয়ামী লীগ ছাত্রলীগ দূর থেকে দেখে দেখে মনে মনে মজা নিত, ভালো করে পিটা। আবার লীগ পিটাইলে ওরা মজা নিত। এবং মজা নিত এটা না, কিন্তু একদম, হ্যাঁ, জয়েন্টও জয়েন করতো করতো। প্রকাশ্যে হয়তো অনেক সময় করতো না, যে লীগের সাথে বিএনপির ঝামেলা। রাতে, কিন্তু এই রাতে এই রাতে পরিস্থিতিতে মানে বিএনপি তো কোনোভাবেই জামাতের কাছে পরাজয় মেনে নেবে না। মানে কোনোদিনই মেনে নেবে না। বিএনপি অসম্ভব। যদি জামাতের কাছে পরাজয় মাইনে নেয়, তাহলে বিএনপি ভ্যানিশ হয়ে যাবে। এটা বিএনপি জানে। বিএনপি ভ্যানিশ হয়ে যাবে, বিএনপিকে আর কোনোদিন খুঁজে পাবেন না আপনি। তো বিএনপি রিস্ক নিবে না। যদি কোনো রকম টেম্পারিং করে জামাত ক্ষমতায় চলে আসে, বা ওয়াকার আইনা দেয়, বা পাকিস্তান আইনা দেয়, 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে সিভিল ওয়ার শুরু হবে। আর ওই সিভিল ওয়ারে এই বিএনপির বলবে আওয়ামী লীগের আগে আয় ভাই। আর আওয়ামী লীগের যদি মাঠে নামতে দেয়, 5 হুম। মিনিট জামাত টিকে থাকতে পারে, 5 মিনিটস। বিএনপি বিএনপির সাথে থাকতে পারে না। বিএনপি শুধু বলবে যে আওয়ামী লীগ তুমি মাঠে নামো, আমরা তোমার কিছু বলবো না। মানে ভাই, খালি আওয়ামী লীগের ওই পরিস্থিতিতে যায়েন না ভাই। আমি লোকাল ছেলেপেলেদের সাথে বিভিন্ন জেলার কথা বলে বোঝার চেষ্টা করি। তারা তাদের ফোনের দেখা গেল যে গুগল ড্রাইভে বা বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছে অসংখ্য ছবি। ধরেন হ্যাঁ, এই যে বিভিন্ন অরাজকতায়, বিভিন্ন ক্যামেরায় যদি দেখা গেল যে কারোর দেখা গেছে যে জামাতের ওই আওয়ামী লীগের বিরুদ্ধে, ওর এলাকার হয়তো, আপনি আপনার সরিষাবাড়ি সবাই চেনেন, ওইভাবে চিনি। ওরা মার্ক করে রাখছে যে কারে কখন খাইয়ে দিতে হবে। তো আওয়ামী লীগের একদম। এদের শরীরে যে কি পরিমাণে রাগ, যদি একবার আরে এরকম কিছু ঘটে, মানে কিচ্ছু লাগবে না, বিএনপি ডাকতে হবে না, যদি দেখে যে গোলমাল লাগিয়ে গেছে, এরা মাঠে এসে মারা শুরু করবে, কারণ তার টার্গেটগুলো তো তার জানা আছে। বিএনপি শুধু বলবে যে আমরা জামাতের বাইনতা লাগতেছি, তোরা আওয়ামী লীগ কি করবে আমি জানি না। 5 মিনিটের মধ্যে বাংলাদেশে জামাত, শিবির, হেফাজত এরা ভর্তা বানায় আওয়ামী লীগের নেতা না, তৃণমূলের কর্মীরা ভর্তা বানায় খাই ফেলবে। আওয়ামী লীগের খাই নেতারা ফেলবে, ভারত হ্যাঁ। থেকে আসতে আসতে, আমেরিকা থেকে আসতে আসতে, অস্ট্রেলিয়া থেকে আসতে আসতে খাই ফেলাবে ভর্তা বানায় এই জামাতিদের। এরকম মানে পরিস্থিতি না ঘটুক, কিন্তু একটা জিনিস অনুরোধ থাকে, যদি এরকম ঘটেও, আমি মুক্তিযুদ্ধের যারা পক্ষের তাদেরকে একটু মনে করে দেয়, আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা কিন্তু পাকিস্তানি মিলিটারিদের মা বোনদের গায়ে হাত তুলি নাই, আমরা রাজাকারদের মা বোনদের ধরে নিয়ে ধর্ষণ করি নাই, কারণ আমরা মুক্তিযোদ্ধা, ওরা করছে, যোদ্ধাদের। ওরা করছে, আহ, ওরা করছে। হ্যাঁ, আমাদের মহান মুক্তিযোদ্ধারা এই কাজটা করেন নাই, আমরা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি। আমরা কোনোদিন এই কাজ প্রতিপক্ষের নারী শিশুর উপরে কোনো কোনো প্রতিরোধ হবে না। হ্যাঁ, আপনার সাথে এবং কোনো প্রাণী তার গরু নিয়ে জবাই করে খাবেন না, কোনো প্রাণী। কাজ কারণ একটা জিনিস মনে রাখেন ভাই, একটা প্রাণী সে কিন্তু আপনার এই ভোটে বা সে কিন্তু জামাত করে না, সে সে কোনো ওই প্রাণীটা ওই বাড়িতে বড় হয়েছে, তাকে নিয়ে জবাই করে খেয়ে ফেললেন বা ধরে নিয়ে গেলেন, এই অন্যায় কখনো অবলা প্রাণীর উপরে করবেন না, একটা পাখির উপরে, কিছুর উপরে, পুরে দিয়েন না, একটা বাড়ির কুকুর বা বিড়াল, কোনো কিছুর, হ্যাঁ, কোনো গোয়াল ঘর প্রাণীর উপরে লাগাবেন। অবিচার করবেন না।
আপনার যদি সাথে। এটা অবিচার করেন তাহলে এই অবিচারের দেখেন, এই যে ডারবি নাসির তাকে পৃষ্ঠপোষকতা করেছে আসিফ নজরুল। তা আসিফ নজরুলের মেয়ের একটা পালিত ছাগল ছিল খুব প্রিয়, সেই ছাগল চুরি করে নিয়ে খেয়ে ফেলেছে। তো বুঝতে পারেন, তার মানে এ শুধু আপনি ডারবি বলতেছেন, নাসির, ডিম নাসির না, ছাগলচোর নাসির। আপনি বলতেছেন তাহলে এটা ডারবি নাসির এখন ছাগল চোর নাসির হয়ে গেল। কেন আপনি আস্তাগফিরুল্লাহ। এটা পত্রপত্রিকা পড়েন নাই ভাই? হায় হায়, এটা তো তো আমার তো আপনার বলতে ইচ্ছে করে, হায় আল্লাহ খালেদ। হায় আল্লাহ ফরিদ ভাই, আমি আসলে ১ সপ্তাহ যাবৎ হাসপাতাল আর আমি বাসা আমি দৌড়াই। দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন, দেখেন। আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি অনেক তো কিছুই জানি আপনি, না। হ্যাঁ, আপনি একটু সচেতন করেন যেন প্রাণীদের উপরে অত্যাচার না হয়, আমি এটা দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। আমরা আমাদের প্রতিপক্ষের নারী, শিশু এবং প্রাণীদের প্রতি অবিচার করব না। আমাদেরও সুযোগ আসবে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সুযোগ আসবে। আমি জানি সেই সুযোগটা আপনারা সদ্ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু নারী, শিশু এবং প্রাণী এদের সাথে কোনো রকম খারাপ আচরণ, কষ্টদায়ক কিছু করবেন না। এটা আমরা মানবতাবাদী হিসেবে এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে এটা যায় না। এটা আপনারা মনে রাখবেন প্লিজ। জি। আপনি দেখেন শেষে আমার ভাবির পোলারা ছাগল চোর, হায় হায় আমার ইজ্জত শেষ। আমার ভাবির পোলারা এই কাজ করা শুরু করলো, ছাগল খায় ফেলা শুরু করলো। হ্যাঁ, এইটা তো ইজ্জত আর থাকলো না। জি, আমি ওই খবরটা মনে হয় পেয়ে গেলাম। আচ্ছা, আমি আগেও একটা লাইভে দেখিয়েছিলাম। তো চলুন আমরা একটু দেখি। দেখেন, দেখেন আমার ভাবির পোলাদের এটা একটা কাজ, আমার ইজ্জত শেষ করে ফেলাইলো। এখন তার এখন ভাবির তার পোলা ভাবির বলা পোলা বলা বলা যাবে এটা হচ্ছে যে বার্তা বাজার। সত্যিই কি আসিফ নজরুলের ছাগল খেয়ে ফেলছে? কেন ব্যাখ্যা দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আম আম কেন ব্যাখ্যা দিয়েছে? আম বাংলা আউটলুক নামের একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মন্ত্রীপাড়ায় নাসিরউদ্দিন পাটোয়ারির গোপন মিশন ছাগল অপারেশন শীর্ষক সংবাদে বলা হয়েছিল, গত বছরের ডিসেম্বর মাসের এক রাত রজনীতে মন্ত্রীপাড়ায় ঘটেছিল এক ছাগল চুরির ঘটনা। চুরি করা হয়েছিল আইন ও বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের ২টি ছাগল। ও একটা না, দুটো। আর চুরি করেছিলেন ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের। তো এই ছাগল চুরি নিয়ে আবার এই রাজাকারের বাচ্চাদের অনেক কান্নাকাটি, সেটা আর নাই বলি। তো হ্যাঁ, এই ছাগল চোর নাসিরউদ্দিন পাটোয়ারি, তার অনেকগুলো নাম, এখন সে ডারবি নাসির। ডারবি নাসির থেকে প্রমোশন হয়ে তার নাম হয়েছে ডিম নাসির। পরবর্তীতে টয়লেট নাসির হতে পারে, কারণ এরা কিন্তু বাথরুমে যায় লুকাবে। মানুষ ওইখান থেকে ধরে এনে, মানে আমি জানি না, গায়ে ফায়ে বোধহয় এরা এরা নোংরা মেখে দৌড়াবে যে ভাই আমাকে মারতে আসিস না, আমার গায়ে নোংরা। মানে তাও মানবে। পাবলিক মানে পেটে পাড়া দিয়ে আমার ভাবির পোলাদের এবং এদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়া দিয়ে নারী ভুঁড়ি গু বের করে ফেলবে বাংলাদেশের জনতা। কারণ আদালতে যাওয়ার সুযোগ নাই। কারণ এরাই আইন করেছে, এদের বিরুদ্ধে আদালতে যেতে পারবেন না। তা আপনি আদালতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছেন। তো এখন ওই যে আমি যেটা বারবার বলে আসতাম, আমার কথা সত্য প্রমাণ করার জন্য আমার ভাবির পোলার উপকার করেছে। আমি যে বারবার বলে আসছি, বাংলাদেশের সাধারণ জনগণ, নির্যাতিত নিপীড়িত জনগণ, বঞ্চিত জনগণ, এই সমস্ত জুলাই সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়া দিয়ে নারী বুড়ি গুবের করে ফেলবে। এটা আমি প্রথমে বাদ কি বাদ বলতাম কথার কথা। এটা সত্য প্রমাণ করার জন্য আমার ভাবির পোলারা এবং আমার ভাবির পোলাদের অভিভাবকেরা এরা আইন পাশ করেছে, আদালতে যাওয়া যাবে না। মাশাল্লাহ, তাহলে আমি যা বলছি, যেহেতু আমি একজন লোক, দুষ্ট লোকেরা আমার জিন্দাবীর বলে, যদিও মোল্লারা মানে বাঙ্গু মমিনেরা আমার নাস্তিক বলে, কিন্তু কেউ কেউ আবার জিন্দা পীর বলে, আমার কথা হয়তো সত্যি হয়ে যাবে। কারণ এই সত্য প্রমাণ করার জন্যই এরা আদালতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। তো আদালতের পথ বন্ধ করে দিলে পাবলিক কি করবে? পেটে পাড়া তো দিবেই, বাস ডলা তো দিবেই, গু তো বের হবে, নারী বুড়ি বের হবে। এটার জন্য তার আমি দায়ী না, আপনিও দায়ী না, আওয়ামী লীগও দায়ী না। অনেকেই বলছেন ছাগল চুরি ঠিক আছে। ওকে। তো আব জি, শেখ ফরিদ ভাই, আমরা একদম শেষের দিকে। আপনি অসুস্থ, বা খুব একটা সময় আমি আপনার ব্যয় করব না, দর্শকদেরও খুব একটা সময় ব্যয় করব না। তো আ আবার যদি আপনি আমাদেরকে একটু আলোকিত করতেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আছেন, তাদের এই মুহূর্তে সচেতনতা বা নিরাপত্তা, নিজের নিরাপত্তার জন্য আপনি কি পরামর্শ দেবেন? শুধু মুক্তিযুদ্ধের পক্ষের না, সংখ্যালঘুদেরও বলবো আপনারা সতর্ক থাকতে চেষ্টা করুন। আমি জানি যে সতর্ক থেকে হয়তো আপনি কিছুটা কম ক্ষতির শিকার হবেন। কারণ আমরা দেখেছি প্রতিবার নির্বাচনে, সেটা আওয়ামী লীগের নির্বাচন হোক, বিএনপির নির্বাচন হোক, এরশাদ শাহীর নির্বাচন হোক, যে কোনো নির্বাচন হোক, নির্বাচন হওয়ার আগে এবং পরে আমরা দেখেছি সংখ্যালঘুরা নিপীড়িত, নির্যাতিত হয়। আমি আপনাদের বলতে পারবো না যে আপনারা ঠেকাইতে পারবেন, কিন্তু অন্তত সতর্ক থাকুন। ক্ষতি হবে, ক্ষতিটা যাতে কম হয়। কারণ আপনারা আক্রান্ত হবেন, সতর্ক থাকবেন। নির্বাচন হলেও বা না হলেও, ভোট দিলেও বা না দিলেও, কেউ বিজয়ী হলেও বা কেউ পরাজিত হলে, মানে আপনাদের উপর নির্যাতন হবে, আপনার সতর্কতা। আর মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদের বলবো এই নির্বাচন হওয়ার পরে
ত্রিমুখী আক্রমণ হবে। মানে নির্বাচনে কোনো দল ক্ষমতায় গেলেও না গেলেও ত্রিমুখী আক্রমণ হবে। আপনারা অন্তত কিছুদিন যদি নির্বাচন হয় তাহলে খুবই সতর্ক থাকবেন ১ মাস। আমি জানি আপনারা অসহায়, আমার মতো আমিও অসহায়, আপনারাও অসহায়। সতর্ক থাকবেন যতটুকু কম ক্ষতির মধ্যে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারেন। তবে এই দিন এইভাবেই থাকবে না, পরিবর্তন হবে। কারণ রাত তো গভীর হতে থাকবে, তার মানে সূর্য উঠবে, উদিত হবে। পুরনো কথা, এই কথাটা ১৭ বছর বিএনপিরা বলছে। আপনারা হয়তো ১৭ বছর শুনতে হবে না, হয়তো আর কিছুদিন শুনতে হবে বা কয়েক মাস শুনতে হবে বা বছর খানেক শুনতে হবে যদি নির্বাচন হয়। তো আর আন্তর্জাতিক রাজনীতির যে হিসাব নিকাশ, এগুলো ৫ মিনিটের ব্যাপার। সেটা ৫ মিনিটে বদলে যেতে পারে। হয়তো এই যে আমি কথা বলতেছি, সকালে উঠে দেখবো রাজনীতির পুরোটাই বদলে গেছে। নির্বাচনের কোনো আলাপই নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চলে আসছেন। হতে পারে। হতে পারে শেখ হাসিনা বিপ্লবী সরকার নিয়ে আসছেন। হতে পারে এরা সরকারে এই মুহূর্তে ইউনূস পালায়ে গেছে, হতে পারে। আবার হতে পারে এরা তথাকথিত নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় চলে গেছে, হতে পারে। অনেক কিছুই হতে পারে। সবকিছুই হতে পারে। ক্যান বি। এখানে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারবে না। তবে এটা বলতে পারি, বাংলাদেশের মানুষের উপরে যে ১৭ মাসে ১৮ মাসের নির্যাতন নিপীড়ন হয়েছে, এটার অবসান ঘটতে যাচ্ছে। সেটা নির্বাচন হলেও না হলেও আপনারা মনে করেন না যে বিশ্ব বসে আছে বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারাই যে সবাই বসে আছে তা না। যদিও যারা খুব সুবিধাবাদী তারা আগেও সুবিধা ভোগ করছে, এখন চুপ করে বসে আছে, কখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আবার এমপি মন্ত্রী হবে, আবার আগের মতো লুটপাট করবে। কিন্তু তাদেরও মনে হয় না এরকম সুযোগ আগের মতো জলবৎ তরলং হবে। আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এটা করতে দিবে না। এমনকি আমারও মনে হয় যে হাইকমান্ড এটা করতে দিবে না, সতর্ক থাকবে। আর যদি এটা সতর্ক না হয় তাহলে আবার সেই ৫ই আগস্টের পুনরাবৃত্তি ঘটবে, কোনো সন্দেহ নাই। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আবার তাদের নিজেদেরকে ক্ষমতায় দেখবে এবং এটা হওয়া উচিত। কারণ একটি মুক্তিযুদ্ধের দেশে, যেই দেশে বঙ্গবন্ধু যে দেশের মহানায়ক, তার নাম নেওয়া যায় না। যেই দেশে ৭ই মার্চের ভাষণের মাধ্যমে একটি দেশ সৃষ্টি হয়েছে, সেই ভাষণ পাঠ্যপুস্তকে নেই। যেই দেশে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, সে আওয়ামী লীগ নিষিদ্ধ। যে আওয়ামী লীগকে ছাত্রলীগ পয়দা করেছে, অদ্ভুত ব্যাপার। সারা পৃথিবীতে কিন্তু বাপে পুত্রকে জন্ম দেয়, কিন্তু এইখানে কিন্তু উল্টা হয়েছে, অর্থাৎ পুত্র পিতাকে জন্ম দিয়েছে, অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগ বানিয়েছে। সেই ছাত্রলীগ নিষিদ্ধ, যে ছাত্রলীগের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস, যে ছাত্রলীগের রয়েছে কিংবদন্তি ইতিহাস, সেই ছাত্রলীগ এখন নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, বঙ্গবন্ধু নিষিদ্ধ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিষিদ্ধ, ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ। কিন্তু এখন সিদ্ধ কি? নেজামে ইসলাম। কোন নেজামে ইসলাম? আপনারা শুধু জামাতে ইসলামের কথা বলেন। মনে রাখবেন, যেই দলের নামের পরে ইসলাম এবং আগে ইসলাম, তার মানে এই দলটা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সে করেছে, নয় তার বাপেরা করেছে, করেছেই। যেমন ধরেন হেফাজতে ইসলাম, এখন এই দলটা হুম। বানাইছে ২০১৩ বা ১২-তে। এখন বলেন ভাই এটা তো এনে বানাইছে। না ভাই, এর পিছনে গিয়ে দেখেন এরা কারা বানাইছে। যারা বানাইছে তারা ৭১-এ পাকিস্তান ইসলাম ছিল। তারা ইসলামী মোহাম্মদী ইসলাম ছিল না, তারা মওদুদি ইসলাম ছিল। এই নেজামে ইসলাম, জামাতে ইসলাম, এরা দেখেন ২ টা হলো নামের পিছনে ইসলাম। আরেকটা হলো কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটার আগে ইসলাম। যত আগে পিছে দেখবেন, অনেকে বলবেন আমি এবার ইসলাম কেন নিয়ে আসলাম? জি, ইতিহাস তিতা হইলেও শুনতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কখনোই এই কোনো মুসলিম দেশ আমাদের পক্ষে ছিল না। একটাও না। বরং কারা, কারা ছিল শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। ইসরায়েল আমাদের পক্ষে ছিল, ভারত আমাদের পক্ষে ছিল, ভুটান আমাদের পক্ষে ছিল, সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া আমাদের পক্ষে ছিল। মুসলিম কোনো দেশ আমাদের পক্ষে ছিল না, একটাও না। এমনকি এখনো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে না। যেমন জি। বাংলাদেশের মিলিটারিরা, আপনি দেখবেন, যদিও এখন দেখেন সব বড়, বড় পদ মিলিটারি নিয়ে বইসা আছে। কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অবদান প্রশ্ন প্রশ্নের ঊর্ধ্বে নয়, বিতর্কিত। এবং এটা সবাই গিয়ে জি, এক হুম, জায়গায় নির্বোধ হয় যে ইসলাম, ইসলাম, ইসলাম। যেমন এখানে একজন কমেন্ট করেছেন, অভিক কমেন্ট করেছেন। তিনি ইংরেজিতে করেছেন, "I have observed that the normal people like rickshaw puller, taxi drivers, local people are liking Jamaat very much. Seems like you have decided that when they come, it will be a chaos in our country." নো, এইটাই আমরা বলছিলাম যে দেখেন, এই যা মানে যাদের দেখানো হয়, যারা বেশি, বেশি জামাত দেখাচ্ছে, এটা জামাতের একটা নির্দেশনা যে মানে মানুষকে বেশি, বেশি দেখানো যে আমরা জামাতকে আগে বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, আমরা জামাতকে দেখি। এই যে ইসলামীকরণ, আসলে এগুলো আবেগের জায়গা। মানুষ কিন্তু দেখেন ওই নামাজ পড়তেও যায় জুম্মাবারে, আবার সে কিন্তু মদও খায়, আরও অনেক জিনিস দেখেও ফোনে। ওই হ্যাঁ, সময় কিন্তু তার ইসলাম কাজ করে না। সুতরাং দেখেন, চ্যাপ্টার ভাগ করা। ওই ভাগ যখন আচ্ছা, আচ্ছা এইরকম জামাত, সে ভাবছে জামাতকে ভোট দেবে, কিন্তু তার লোকাল যে লিডারকে দিকে তাকাবে, চিন্তা করবে এই লোক আবার কে? এরে তো চিনি না।
বা এই লোক একটা আগে ছাগল চোর ছিল এরকম, মানে তার অতীত ভালো না, তো তাকে এমপি হিসাবে ভোট দেওয়া ভাই। দল হিসাবে জামাতকে একটা জিনিস ভেবে নেওয়া, আল্লাহর দল একদম জান্নাত থেকে নেমেছে, কিন্তু সামনে যাকে পাবে ওই জিনিস দেখে তো আর তার মানে শুনেন, যিনি এই কমেন্টস করছে তার ব্যাপারে বলি। আপনি কি কারণে কমেন্টস করছেন উই ডোন্ট নো, কিন্তু এগুলো হচ্ছে জামাতের পেইড লোক। এই যে রিক্সালা বলে ভোট দেবো, এটা জামাতের বেতনভুক্ত। এগুলা জামাতের কৌশল, এগুলা কাজে ঘাটবে না। ইলেকশনে কেমনে ভোটে আপনারে বলি, আমি প্রত্যেকবার ভোটের সময় সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ভোট হয়, রাইট 4টা পর্যন্ত 5টা পর্যন্ত। তা আমি কি করি জানেন, প্রতি ঘন্টায় ঘন্টায় একটা কেন্দ্রে যাই, যায় লাইন ধরি ইচ্ছা করেই, বুঝতে পারছেন? গিয়ে লাইন ধরি, গিয়ে জিজ্ঞেস করি, চাচা কারে ভোট দিবেন? কাকা, ও কাহা মানে কাহা মানে কাকা, কাকা কারে ভোট দিবা? অথবা যদি বলি বড় ভাই কারে ভোট দিবেন, কি বলতে জানেন, ভোট তো আসাদের দিবার চাইছিলাম, কিন্তু মাঠ তো ফরিদের। ভাবতাছি কি, বাড়িতে কিন্তু বলে আসছে আপনার ভোট দিবে, মাঠে এসে দেখছে যে আমি পার হয়ে যাইতেছি, পাবলিক তো না আমারে ভোট দিবে। এটা হচ্ছে বাংলাদেশের মাইন্ড হলো ফ্লটিং মাইন্ড সেট আপ। জামাত এটা ক্যাশ করতে চায়, কিন্তু না, ওই যে আপনি যেটা বললেন চিনে না তো। আচ্ছা আপনি বলেন, ডার্বি ডার্বি এই যে ছাগল চোর, এখন ছাগল চোরে কে ভোট দিবে? যেখানে আপনি যায় বলেন মানুষ ধরে গালাগালি করতেছে, এই বন্যার টাকা করছস কি, চুরি হ্যাঁ করছস বলুন ভাই। বন্যার টাকা, ওরা বলতে জামাতের পারে না। আর জামাতের কথা বলি, শুনেন, মৌলবীদের মানুষ সবচেয়ে বড় চেয়ারটা দেয়, মৌলবীদের মানুষ বড় রুই মাছের মাথাটা খাওয়ায়, কলিজার মাংস দেয়, বড় লাউটা দেয়। মেয়া বিয়া দেখে আপনি দেখছেন কোন মেয়ের বিয়ে দিব জানেন, যেটা 3বার তালাক হইছে, বা বাচ্চা 4-5টা, স্বামী আর পাওয়া যায় না, বা সংসার করে না, ওইটারে বিয়ে দেয় মৌলবীর কাছে। আপনি দেখেন তো আমার কেরা মৌলবীর কাছে মেয়া বিয়ে দেয়? কে দেয়? ভোট কোন পীর সাহেবেরও তো বহুত ভোট, চরমনের পীরের তো বহুত ভোট, কয়বার এমপি হয়েছে ওরা। 18 নাম শুনেন নাই, যে জিন পালে 80টা, সে কোনোদিন কিছু হইতে পারছে? বাংলাদেশের মানুষের তো শুনে, যে পীরের এসে, যে পীরের কথাই মনে করে বেহেস্তে পাঠাবে, যে পীরের জন্য বউ দিয়ে দেয়। আপনি কি জানেন বাংলাদেশে এমন পীর আছে বউ পাঠায় দেয়? সেও কিন্তু ভোট দেয় না পীরের। ভোট আলাদা জিনিস ভাই, ভোটের রাজনীতি মাঠের রাজনীতি আলাদা। আর যেগুলো চারিদিকে ছড়াইতেছে, ওই নারী, কিছু নারী পেইড পাঠাই দিছে, পেইড নারী পাঠাই দিয়েছে, যেটা বিএনপির নেত্রী সৈয়দ আশরাফ আশরাফ কি পাপিয়া বলেছেন, যে হুম। পেইড কিছু নারী পাঠায় দেয় সারা দেশেই, যায় যায় বলতেছে জামাত পার হবে, জামাত, মানে এরা মনে করতেছে কি মুখে মুখে বললেই বোধহয় আমরা জিতে যাব। ভাই মুখে মুখে বললে জিতে যায় না, নির্বাচন